আরও একবার SamZone পরিবারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। তো আপনাদের জন্য খুব দারুণ একটি সুখবর রয়েছে, আর তা হচ্ছে যাদের বাজেট কিনা এন্ট্রি লেভেলের, অর্থাৎ বাংলাদেশি টাকায় 10,000 টাকার মধ্যে এবং ইন্ডিয়ান রুপিতে 8,000 কাছাকাছি, তাদের জন্য রিয়েলমির পক্ষ থেকে খুবই দারুণ একটি গিফট রয়েছে। Realme C3 নিয়ে আমাদের যতটুকু এক্সপেকটেশন ছিল তার চাইতেও বেশি কিছু নিয়ে এসেছে। এর প্রত্যেকটা জিনিসেরই ভালো এবং খারাপ দিক রয়েছে। Realme C3ও তার ব্যতিক্রম নয়, তাতেও কিছু ভালো জিনিস রয়েছে, কিছু খারাপ জিনিস অবশ্যই রয়েছে। আর হয়তো সেই কারণে আপনি এই স্মার্টফোনটা কিনবেন না, সে বিষয়ে অবশ্যই উল্লেখ করব। তার আগে ভালো দিকগুলোই জেনে নেওয়া যাক, বা এই স্মার্টফোনটি আমাদের জন্য বিশেষ কী নিয়ে আসছে সেগুলো একটু জেনে নেই। আর অল্প কয়েকদিনের মধ্যে এই স্মার্টফোনটা হাতে চলে আসবে, তখন অবশ্যই ইউজার এক্সপিরিয়েন্স বা ইউজার রিভিউ পাবেন। তবে তার আগেই আজকে এই ভিডিওটি দিয়ে দিচ্ছি, কারণ অলরেডি কয়েকজন বড় বড় ইউটিউবার ইন্ডিয়ান, তাদের কাছ থেকে দেখলাম এবং তাদের যে এক্সপিরিয়েন্স রয়েছে সেই বিষয়গুলো শেয়ার করছি, এবং অলরেডি আমার সাথে দুইজনের সাথে কথাও হয়েছে। তো সেই হিসাবেই আজকের ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করা। তো পুরো ভিডিও জুড়ে আমি থাকছি স্যাম, আপনারা দেখছেন SamZone। যারা নতুন রয়েছেন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। প্রথমে মোবাইল ফোনটির ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি দিয়ে শুরু করা যাক। বিল্ড কোয়ালিটি বা ডিজাইনের দিক থেকে রিয়েলমির আগের যে আমরা মডেলগুলো দেখেছি, অর্থাৎ C সিরিজের C2 ঠিক সেরকমই, তবে আগের C2তে আমাদের ব্যাক সাইডে কিন্তু ছিল ডায়মন্ড শেপ, এবারে কিন্তু ডায়মন্ড শেপ থাকছে না, সেখানে থাকছে ব্লু এবং রেড কালার। দুইটা কালার ভেরিয়েন্ট আপনারা মোবাইল ফোনটা পেয়ে যাবেন। রেড কালারটাও কিন্তু বেশ দারুণ লেগেছে আমার কাছে। পুরো মোবাইল ফোনটির বডিটি তৈরি পলিকার্বনেটের, অর্থাৎ প্লাস্টিক ফ্রেমের তৈরি। আর এই স্মার্টফোনের ডিসপ্লেটিকে প্রোটেকশন করছে Corning Gorilla Glass 3, এটাও কিন্তু খুবই ভালো ব্যাপার। তো মোবাইল ফোনটির ডিসপ্লেতে আমরা কি পাচ্ছি? এর ডিসপ্লেতে আমরা পাচ্ছি 6.5 ইঞ্চ HD+ রেজুলেশনের IPS প্যানেল, এবং এই ধরনের ডিসপ্লেগুলো বর্তমান সময়ে বেশ ইমপ্রুভ করেছে, এবং এগুলোতে কিন্তু 720p রেজুলেশন হলেও আপনার নর্মাল রেগুলার ইউজেসে তেমন কোনো ধরনের শার্পনেসের ঘাটতি মনে হয় না। রেগুলার ইউজেসে নর্মালি ভালোই লাগে। আর এর ডিসপ্লে থাকছে একটি ইউ-শেপ নচ বা ওয়াটার ড্রপ নচ। এবারে যাওয়া যাক এর আসল খেলায়, অর্থাৎ এর প্রসেসর সেকশনে। এর প্রসেসর সেকশনে দারুণ কিছু নিয়ে আসা হয়েছে, আর এর প্রসেসর হিসেবে আমরা পেয়ে যাব Helio G70, যেটা কিনা লোয়ার বাজেটের জন্য একটি গেমিং প্রসেসর, এবং এর পারফরমেন্স আশা করছি খুবই ভালো হবে। এবং পৃথিবীর বুকে এটাই প্রথম ফোন যেটাতে কিনা এই প্রসেসরটি দিয়ে প্রথমবারের মতো আসতে যাচ্ছে। তবে এখানে খেলা আরেকটি রয়েছে, আর রেডমির পক্ষ থেকে একটা মোবাইল ফোন আমরা কয়েকদিনের মধ্যে পেয়ে যাব এই প্রসেসরটি দিয়ে। তখন বোঝা যাবে দুইটা মোবাইল ফোনের মধ্যে কি আসলে হেড টু হেড কম্পিটিশন করতে পারে। আর এই স্মার্টফোন থেকে আমরা গেমিং যে এক্সপিরিয়েন্সের কথা বললাম, সেইখানে আমরা কেমন পেতে পারি? পাবজি খেলার ক্ষেত্রে আপনি যদি মিডিয়াম সেটিংসে খেলেন, সেই ক্ষেত্রে বাটার স্মুথলি এটার থেকে এক্সপিরিয়েন্স পাবেন। যদি হাইয়েস্ট সেটিংসে খেলতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই মোটামুটি ভালো খেলতে পারবেন, তবে অবশ্যই কিছুটা ফ্রেম ড্রপের দেখা মিলবে। এই বাজেট থেকে আমার মনে হয় এটাই যথেষ্ট ভালো এক্সপিরিয়েন্স এখান থেকে নিতে পারবেন আপনারা। আর রেগুলার কাজগুলো বা মাল্টিটাস্কিং, সেগুলোতে কোনো ধরনের সমস্যায় পড়বেন না। সোজা কথা, এই বাজেট থেকে এই প্রসেসরটা খুবই পাওয়ারফুল। তো এবার আসা যাক মোবাইল ফোনটির ক্যামেরা সেকশনে। ক্যামেরাতে আমরা কি পাচ্ছি? এর রিয়ার ক্যামে আমরা পাচ্ছি ডুয়াল সেটআপযুক্ত ক্যামেরা, যার প্রধান লেন্সটি হচ্ছে 12 মেগাপিক্সেলের, যেটার অ্যাপারচার f1.8, এবং এর সাথে থাকছে একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, যেটা পোর্ট্রেট তোলার ক্ষেত্রে ডেপথ সেন্স করবে। সুতরাং ক্যামেরা কোয়ালিটিও খারাপ নয়। এর আগে Realme C2তে আমরা যে ধরনের ক্যামেরা দেখেছি সেরকম ক্যামেরাই, তবে এবারের রেজাল্ট নাকি আরেকটু ইমপ্রুভ করা হয়েছে, আরেকটু ভালো করা হয়েছে। কারণ এবারের মোবাইল ফোনটাতে কিন্তু ইউআইটা চেঞ্জ, ইউআই কিন্তু পাচ্ছেন আপনারা Realme UI 1.0। তো সেই ক্ষেত্রে কিছু অপটিমাইজেশনের আলাদা থাকবে, এটা খুবই স্বাভাবিক। আর মোবাইল ফোনটির ফ্রন্ট ফেসিং হিসেবে আমরা পেয়ে যাব 5 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটা কিনা ওই ওয়াটার ড্রপ নচটিতে থাকবে। তবে এখানে ভালো বিষয় আরেকটি রয়েছে, মোবাইল ফোনটি কিন্তু Gcam সাপোর্ট করবে, অর্থাৎ ক্যামেরা টু API আনলক রয়েছে। যারা Gcam-এর ফ্যান রয়েছেন তাদের জন্য এটা খুবই ভালো একটা বিষয়। আর এই স্মার্টফোনটিতে চার্জিং পোর্ট হিসেবে দেওয়া হয়েছে মাইক্রো USB পোর্ট, যেটা কিনা রিভার্সেবল, অর্থাৎ আপনি অন্য মোবাইল ফোনকেও চার্জ করতে পারবেন এটা দিয়ে খুব সহজেই। আর এর ব্যাটারি হিসেবে থাকছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। সুতরাং সব কিছু মিলে বেশ ভালো একটি প্যাকেজ বলা যেতে পারে। স্মার্টফোনটিতে মিসিং বলতে আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে তা হচ্ছে এতে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি দেওয়া হয়নি। যদি এই বাজেটে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দিয়ে Realme এই মোবাইল ফোনটা নিয়ে আসতে পারতো, তাহলে কিন্তু খুবই দুর্দান্ত হতো। তবে তারপরও যা নিয়ে আসা হয়েছে, এখানে মেইন ফোকাসিং এর ব্যাটারি এবং এর প্রসেসর সেকশন, সেটা কিন্তু খুবই দারুণ করা হয়েছে, এবং এই দিয়ে মোটামুটি আপনি বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। তবে এখানে দেখার আরেকটু বাকি রয়েছে রেডমির পক্ষ থেকে মোবাইল ফোনটা চলে আসুক খুব শীঘ্রই। আশা করছি তখনই আমরা বুঝতে পারবো এই দুইটার মধ্যে কোন স্মার্টফোনটা আমাদের জন্য পারফেক্ট হবে। তো বলছিলাম, স্মার্টফোনটিতে খারাপ কিছু দিক রয়েছে, যেগুলোর জন্য হয়তো আপনি এই স্মার্টফোনটা এই মুহূর্তে কিনবেন না। প্রথমেই যদি বলি, স্মার্টফোনটার দামটা একটু বেশিই মনে হলো। ভেবেছিলাম 2020-এ এসে রিয়েলমির এই মোবাইল ফোনটাতে দামটা আর একটু কম রাখা হবে। যদি আরও 500 বা 1000 টাকা করে কম রাখা হতো প্রত্যেক ভেরিয়েন্টে, সেই ক্ষেত্রে কিন্তু খুবই দারুণ কিছু হতো। ফ্রন্ট ফেসিং ক্যামেরাতে কিন্তু আমরা পাচ্ছি 5 মেগাপিক্সেলের একটি লেন্স, তো এটা একটু কম হয়ে গেল, এখানে অ্যাটলিস্ট 8 মেগাপিক্সেল দেওয়া উচিত ছিল। এরপরের যে বিষয়টি রয়েছে, আর তা হচ্ছে মোবাইল ফোনটিতে কিন্তু দেওয়া হয়েছে মাইক্রো USB পোর্ট। এখানে যদি USB Type-C পোর্ট দিত, তাহলে বিষয়টা আরেকটু ভালো হতো। আরেকটা বিষয় রয়েছে, তা হচ্ছে এতে কোনো ফাস্ট চার্জিং সিস্টেম দেওয়া হয়নি,
অবশ্যই ফাস্ট চার্জিং সিস্টেম এখানে দেওয়া উচিত ছিল, কারণ মোবাইল ফোনটিতে কিন্তু 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দেওয়া হয়েছে। এই রেগুলার চার্জার দিয়ে বা নর্মাল চার্জার দিয়ে কিন্তু সেটা চার্জ করতে অনেক সময় লেগে যাবে। এই ল্যাকিংসগুলো বাদ দিয়ে অন্যান্য যা রয়েছে মোবাইল ফোনটিতে সেগুলো মিলে খুবই দারুণ একটি প্যাকেজ। আর এই মোবাইল ফোনটি নিয়ে প্রথমেই যে আমি বললাম, মোবাইল ফোনটি আমাদের জন্য খুব দারুণ একটি গিফট। এর কারণ হচ্ছে এর যে প্রসেসর সেটা কিন্তু খুবই দুর্দান্ত, এবং সত্যি বলতে গেলে এই বাজেটে এসে সে যথেষ্ট ভালো পারফরমেন্স করবে গেমিংয়ের ক্ষেত্রে। এবারে চলে যাওয়া যাক গতকালকের ভিডিওর কমেন্ট সেকশনে। গতকালকের ভিডিওতে হৃদয় নামে এক ভাইয়া কমেন্টস করেছেন, ভাইয়া আমি যদি ইন্ডিয়া থেকে একটি মোবাইল ফোন নিয়ে আসি সেই ক্ষেত্রে সেটা কি বাংলাদেশে অফিসিয়াল পারপাস ইউজ করতে পারবো, নাকি এটা আনঅফিসিয়াল হয়ে যাবে এবং আমার ফোনের নেটওয়ার্ক সিস্টেম বন্ধ করে দেওয়া হতে পারে? তো ভাইয়া আপনি ইন্ডিয়ান থেকে হোক বা বিদেশ থেকে যে কোনো দেশ থেকে হোক ইউজ করার জন্য দুইটা মোবাইল ফোন নিয়ে আসতে পারেন, এটা লিগ্যালিটি রয়েছে। সেই ক্ষেত্রে সেটা আনঅফিসিয়াল হলেও আপনার ব্যবহার করতে কোনো ধরনের সমস্যা হবে না। তবে আপনি যদি এর থেকে বেশি সংখ্যক মোবাইল ফোন নিয়ে আসেন তাহলে অবশ্যই তার জন্য ট্যাক্স প্রদান করতে হবে। এরপরে JS জাহাঙ্গীর হোসেন ভাইয়া একটা প্রশ্ন করেছেন, আর গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে ভাইয়া শুনলাম যে মোবাইল ফোনে মেমোরি কার্ড ব্যবহার করলে নাকি মোবাইল ফোন স্লো হয়ে যায়, মানে এই সমস্যাটা কেন হয়? জি ভাইয়া, এই সমস্যাটা হয়, তবে সব মেমোরি কার্ডে হয় না। আমরা রাস্তায় যে ধরনের মেমোরি কার্ডগুলো বিক্রি হতে দেখি, একদম 200 একদম 300, এই ধরনের মেমোরি কার্ডগুলো আপনার স্মার্টফোনটিকে আরও স্লো করে দেয়, কারণ সেখানে ডাটা স্পিড কম থাকে। আপনি যখন আপনার ক্যামেরা বা আপনার অন্য মিডিয়া কন্টেন্টগুলো আপনি সরাসরি মেমোরি কার্ডে সেভ করছেন, সেগুলোকে যখন পরবর্তীতে আবার কোনো কারণে ব্যবহার করার চিন্তা করছেন বা দেখতে যাচ্ছেন, তখন দেখবেন সেখানে ডিলে হচ্ছে শুধুমাত্র তার ডেটা স্পিড কম। তো এই জন্য অবশ্যই মেমোরি কার্ড যদি ব্যবহার করতে হয় আপনাকে অবশ্যই ভালো মেমোরি কার্ড ব্যবহার করতে হবে, মানে ভালো ক্লাসের মেমোরি কার্ড, এই ধরনের লোয়ার ক্লাস মেমোরি কার্ড অবশ্যই নয়। তো আপনারা এই ভিডিওতে আরও কমেন্টস করুন, পরবর্তী ভিডিওতে অবশ্যই সেরা দুজনের কমেন্টসের উত্তর আমি সে ভিডিও শেষে দিয়ে দেবো। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস আর শেয়ার করবেন, আর যারা নতুন রয়েছেন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।